মাইকেল চাকমা নিখোঁজ ছিলেন প্রায় ৫.৫ বছর। কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। মৃত ভেবে সেরেছেন শেষকৃত্য। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আয়নাঘরে কুশীলবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রশোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও। এনটিভির সাথে একান্ত আলাপে এমন সব দুঃসহ স্মৃতি তুলে ধরে মাইকেল চাকমা বলেন, ৫ বছরে একবারের জন্য দেখা মেলেনি সূর্যের আলোর। জানান, শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন। আরও জানাচ্ছেন মুহসিমুল হাসান। আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সেলুট, শ্রদ্ধা, সম্মান জানাই আমি। আর তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা তো অবশ্যই আছে। তো এখন এই সংগ্রামটা না হলে, ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। ২০১৯ সালের ৯ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাকে গুম করা হয় রাজধানীর কল্যাণপুর থেকে। সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায়। তোলার সাথে সাথে আমার সব কিছু নিয়ে নিল, যে আমার ব্যাগ, আমার মোবাইল ফোন, আর আমার চোখ বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে। ফেসবুক পাসওয়ার্ড, ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা। এই যে চোখ বেঁধে দিল, আমি এই 5 বছর 3 মাস অন্ধকারের মধ্যে ছিলাম। আমি বাইরের কোনো আলো বাতাস, এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা, সেটা মৃত্যুর মতো চরম অমানবিক অবস্থায় একজন মানুষের থাকা কত যে কষ্টের, সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না। নিখোঁজ থাকায় বছরের পর বছর মাইকেলকে খুঁজেছেন পরিবারের সদস্যরা। প্রথমে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছিল তারা। আমার বোন ছিল ঢাকায় অনেকবার। কোথাও যেন একটা লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের ওদিকে, ওই লাশটা দেখতে গিয়েছিল মর্গে, কিন্তু না, তারা নিশ্চিত হলো না সে আমি নই। এভাবে খোঁজাখুঁজি করতে 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 তারা আর পরে খোঁজাখুঁজি করেনি। তবুও তারা হয়তো বা তারা ভেবেছিল যদি সে তাকে ছাড়লে তো এতদিন ছাড়তো, হয়তো তো 2-3 বছর হয়ে গেল, হয়তো বা সে আর আসবে না, মেরে ফেলেছে। ওই ধারণা থেকে তারা আমার শেষকৃত্য তারা করে দিয়েছে। আমি তো যাওয়ার পর খোঁজ নিয়েছিলাম বাবা কেমন আছে, আমি জানতাম না বাবা মারা গেছে। আমার আমার বড় বোনকে যখন ফোন দিলাম রাতে, সে একদম কান্না করতে লাগলো বাবার কথা জিজ্ঞেস করার পর। আমি বুঝলাম বাবা আর নাই। বন্দিশালায় কাটানো দিনগুলো তার কাছে অবর্ণনীয়। ঘুমাতে পারতাম না আমি। কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে, মানে ওখানে দিন যে কীভাবে কাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন 24টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই। কি সকাল বিকাল বুঝতে পারবেন না, এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট যাতে আলোটা না ঢুকে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। যখন মাস বছর যায় তারা ছাড়ে না, তখন বসলাম আমি আর ছাড়া পাবো না, আমাকে রাখবে তারা এখানে। হয়তোবা এই হাসিনার যে আমল, আমি তার বয়সটা হিসেব করতাম, তার বয়স কত হয়েছে, ভাবতাম ও তো আর বেশি দিন বাঁচবে না, হয়তো আরও 5-7 বছর বাঁচতে পারে। সে মারা গেলে পরে তার শাসন আমল শেষ হবে, তারপরে হয়তো আমি ছাড়া পাবো। নতুবা তারা আমাকে বলেছে, তোমাকে যদি আমরা 30 বছর এই জায়গায় রাখি, কারো সাধ্য নেই এই জায়গা থেকে বের করে নেওয়ার। গত 15 বছরে গুম হয়েছেন আরও অনেকে, যাদের নির্যাতন আর কষ্টের কিছুটা উঠে এসেছে মাইকেলের বর্ণনায়। মানুষ ডিরেক্টলি দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যায়। মানুষ কান্নাকাটি করে ওখানে। কোনো লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করতো। কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে। নানা রকম শব্দ শোনা যায়, তাদের আহাজারির শব্দ। প্যান চালু থাকলে তেমন শোনা যায় না। গোসলের সময় তারা একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায়, এরকম করে। মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে, ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য একজন লোককে নিয়ে আসতে। তো এইভাবে আমি অনেক লোককে দেখেছিলাম। রুম থেকে বের করলে তারা চোখ বেঁধে দেয়, হ্যান্ডকাফ লাগায়, বাইরে কিছু দেখতে দেয় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরদিন 6 আগস্ট ভোরে চট্টগ্রামের সড়কের পাশে চোখ আর হাত বেঁধে ফেলে রেখে যাওয়া হয় মাইকেল চাকমাকে। তার সাথে ঘটে যাওয়া অমানবিক বিচারের দাবি জানান তিনি। এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী,
এবং শেখ হাসিনা সহ যারা এই খুন গুমের সাথে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। সেই জন্য আমি আইনানুগ ব্যবস্থা যা যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয় তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আমার দেশে এবং আন্তর্জাতিক আদালতেও যদি করা যায় আমি তার জন্য প্রস্তুত আছি। আয়নাগরের মতো সব বন্দিশালা থেকে বন্দীদের মুক্তির দাবি জানিয়ে মাইকেল চাকমা বলেন, এমন দুর্বিষহ কষ্ট যেন আর কাউকে সইতে না হয়। বেআইনি বিচার বহির্ভূত গোপন সব টর্চার সেল বন্ধ করতে হবে স্থায়ীভাবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বাংলাদেশি মুদ্রায় 59,000 কোটি টাকার মতো। নিজেদের ওয়েবসাইটে এমন দাবি করে তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প। এতে বলা হয়, শেখ হাসিনাকে এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কেনার সময় এই অর্থ আত্মসাৎ করেন। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় $12.65 বিলিয়ন। রিপোর্টে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত রাশিয়ার বিভিন্ন ফান্ড থেকে আত্মসাৎকৃত অর্থ ব্যাংকে স্থানান্তর করে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। এবার নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 62 জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় রোববার দিবাগত রাত 12টার দিকে মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওই হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 21শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, ককটেল, লাঠিসোঁটা নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদের উপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মাছ ব্যবসায়ী মিলন। ঢাকা মহানগর পুলিশের 32 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাহিনী বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রোববার রাতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। এদের মধ্যে সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহাকে খুলনা পিটিসিতে, বিমানবন্দর থানার ওসি ইয়াসির আরাফাত খানকে বান্দরবান ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে, ধানমন্ডি থানার ওসি ইমরানুল ইসলামকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে। এই কর্মকর্তাদের বিরুদ্ধে আগের সরকারের সময় সরকার বিরোধী আন্দোলন দমনের অভিযোগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের বৈঠকে রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ে এরকম সহায়তা দেওয়ার কথা বলেছেন। বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাথে ইইউর যে ফ্রেমওয়ার্ক চুক্তি আছে তার আলোকে দুই দেশের সহযোগিতা আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও বিএনপির সাথে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। বাফুফের প্রধান হিসেবে কাজী সালাউদ্দিনের ব্যর্থতা দেশে ফুটবলকে আরও পিছিয়ে দিয়েছে বলে মনে করেন সাবেক ফুটবলার আলফাজ আহমেদ ও শফিকুল ইসলাম মানিক। এছাড়াও বাফুফে কাউন্সিলরদের সীমাহীন দুর্নীতি ফুটবলের উন্নতির অন্তরায় কাজ করেছে বলে মত দিয়েছেন সাবেক ফুটবলাররা। তাই অলীক স্বপ্ন নয়, বাস্তববাদী পরিকল্পনা করে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তারা। রিপোর্ট নিলয় মজুমদারের। আমার কথাটা ছিল যে আমি একটা ড্রিম নিয়ে নামছি 2022 সালে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি নাকি। 2008 সালে প্রথমবারের মতো ফুটবল প্রধানের দায়িত্ব নিয়ে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন 2022 সালে কাতার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ খেলা তো দূরের কথা, বরং দায়িত্বের 16 বছর পর বাংলাদেশের ফুটবলের অগ্রগতির বদলে হয়েছে অবনতি।
সে সময় র্যাঙ্কিংয়ের 174 নম্বরে অবস্থান করা বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 184। ফুটবলে এমন ব্যর্থতার দায় কাজী সালাউদ্দিনকে নিতে হবে বলে মত দিয়েছেন সাবেক ফুটবলাররা। আমাদের দেশে ফুটবলের কোনো ভিত্তি নাই। বিশেষ করে আপনি যদি দেখেন যে কোনো পাইপলাইনের কীভাবে ফুটবল এগিয়ে যাবে, প্রতি বছর কন্টিনিউ শুধু ঢাকার লিগ হয়েছে, কিন্তু সারা বাংলাদেশের ফুটবলটা কিন্তু হচ্ছে না। বাংলাদেশের ফুটবলের প্রথমে একটা ভিত্তি স্থাপন করুক, যাতে এইখান থেকে বাংলাদেশে এই কাজ করে করে হয়তো বাংলাদেশ এক সময় অনেক দূরে যেতে পারবে। সালাউদ্দিন সাহেবের সাথে একটা মিটিং করেছিলাম, ওনাকে বলেছিলাম, উনি বুলশিট করে উড়িয়ে দিল যে এটা আমার ক্লাবগুলোর উপর আমি দায় চাপিয়ে দিতে পারি না। তো এই কথা বললে কিন্তু হবে না। একজন প্রধান ব্যক্তি হয়ে, ফুটবলের প্রধান ব্যক্তি, ক্লাবগুলোকে তার আন্ডারে, ক্লাবগুলোকে তাকে রিকোয়েস্ট করে হোক, যেভাবে হোক গ্রাসরুট লেভেল থেকে ক্লাবগুলোকে তৈরি করা প্লেয়ার আনতে হবে। বাফুফের নির্বাচনকে প্রহসনের সঙ্গে তুলনা করেছেন সাবেক ফুটবলাররা। এছাড়াও আর্থিক অনিয়মের কারণে বাফুফের কর্তা ব্যক্তিরা ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার কবলে পড়ায় ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতির চিত্রটি আরও পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন তারা। দুর্নীতির দায় মাথায় নিয়ে অবিলম্বে সালাউদ্দিনের পদত্যাগ চেয়েছেন সাবেক ফুটবলাররা। আমি টাকা দিয়ে কাউন্সিলর কিনতে পারছি না, আরেকজন টাকা দিয়ে কাউন্সিলর কিনে ভোটটা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বৈষম্য। সালাউদ্দিন সাহেব এই সাহস করে এই কথাটা বলছে। কাউন্সিলররা আছেন তার, যেহেতু বিগত দিনে তাকে এইভাবে দিয়ে আসছে, তারা বোধহয় এবারও এইভাবে দিবে। বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলের এই অবস্থা যে কোনো পাইপলাইনে কোনো খেলোয়াড় নাই, আপনার ন্যাশনাল টিমে যারা আছে তাদের এগেনস্টে কোনো ব্যাকিং কোনো প্লেয়ার নাই যে তাদেরকে বলবে আমরা তোমাদের পিছে দাঁড়িয়ে আছি, আমরা খেলবো ন্যাশনাল টিমে। তো আসলে এই গত 15 বছর ধরে কিন্তু জাতীয় দলের অবস্থা একই ধরনের। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ নয়, বরং পরিকল্পনায় ধারাবাহিকতা থাকলে দেশের ফুটবলে উন্নয়ন সম্ভব বলে মনে করেন সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সংশ্লিষ্ট এলাকার মানুষজন পড়েছেন ভোগান্তিতে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 9টা পর্যন্ত শেষ 24 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়। এদিকে নগরীর কাতালগঞ্জ সহ নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে পথচারী, শিক্ষার্থী, অফিসগামীদের ভোগান্তিতে পড়তে হয়। পানির কারণে সড়কে তৈরি হয়েছে গণপরিবহন সংকট। এই সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করছে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে 2টি চোখ হারাতে বসেছেন বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ IUBর BBA পাশ করা শরীফুল ইসলাম মিরাজ। বর্তমানে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় আছেন তিনি। দ্রুতই তাকে বিদেশে পাঠানোর পরামর্শ চিকিৎসকদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। দৃষ্টিশক্তি হারিয়ে যেতে বসলেও আত্মবিশ্বাস একটু কমে যায়নি মিরাজের। তার বিশ্বাস দেখতে পারবে নতুন স্বাধীনতার সূর্য। রাজধানীর বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ IUB থেকে কিছুদিন আগে গ্র্যাজুয়েশন শেষ করেছেন মিরাজ। তার ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরার, কিন্তু চোখের আলো যেন নিভে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে সব স্বপ্ন। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল সহ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা 2টি চোখের অপারেশন করলেও তেমন উন্নতি হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শ দ্রুত বিদেশে পাঠাতে হবে। 2 চোখেই গুলি লাগে, এক চোখের বাম চোখের কোনায় শিরে। এই চোখে আমি সারা জীবন ঝাপসা দেখব, এবং ডান চোখে আমার এখনো বুলেট আছে, এবং ওই বুলেটটা এমন এক জায়গায় আছে সেটা হচ্ছে রেটিনার সামনে। বাংলাদেশের ডাক্তার বলছে রেটিনা ছিঁড়ে গেছে, আপনি আর কখনো দেখতে পাবেন না। উন্নত চিকিৎসা লাগবে, এবং উন্নত চিকিৎসার জন্য যে বিপুল অঙ্কের টাকা লাগবে, এই টাকা আমার ফ্যামিলি বহন করতে পারবে না। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবার চাইলেন সহায়তা। আমি বেসরকারি ভার্সিটিতে পড়াইছি কত কষ্ট করে, এখন সেই ছেলে চোখে দেখতে পাচ্ছে না। আমি এখন কি করব? এখন বাইরের দেশে পাঠানোর একটা চিন্তা ভাবনা আছে। গত 19 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর আরামবাগ এলাকায় পুলিশের শটগানের গুলিতে আহত হন মিরাজ।
তার শরীরে প্রায় অর্ধশত ছররা গুলির মধ্যে কয়েকটি ছররা গুলি লাগে তার দুটি চোখে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কোটা আন্দোলনে আহতদের পুনর্বাসন করতে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এমন কথা জানিয়েছেন। এই সময় ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সুচিকিৎসার দেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা। বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করতে পারবে না সরকার, তবে আহতদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘ 7.5 বছর পর নিজ কার্যালয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরবে এনটিভি, এমন প্রত্যাশার কথা তিনি জানান। দর্শকের ভালোবাসায় এনটিভি আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। সকালে এনটিভির কার্যালয়ে প্রবেশ করতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বস্তুনিষ্ঠ সংবাদ আর বাংলা সংস্কৃতি বহন করে দুর্বার গতিতে সময়ের সাথে আগামীর পথে ছুটে চলা এনটিভির রূপকার তিনি। রাজনীতির রোষানলের শিকার হয়ে দীর্ঘ 7.5 বছর দেশের বাইরে থাকতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফিরেন তিনি। তার অনুপস্থিতিতে এনটিভির কর্মীরা পেশাদারিত্বের সাথে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেল দেশের জনগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। যাদের পরিশ্রমে যারা জীবন দিয়েছে, তাদের এই ছাত্র জনতা, তাদের কথা আমাদেরকে মনে রাখতে হবে। তাদের যেই চিন্তা, যাদের যে টিম স্পিরিট, সেটা কাজে লাগাতে হবে। আমাদের অনেকে চলে গেছে, যেতে আমাদের সবাই হবে। যারা গেছে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তাদের এই ত্যাগ যেন আমরা ভুলে না যাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আবার একত্রিত করেছে। দীর্ঘ 7.5 বছর পরে আমি আবার এনটিভিতে আসলাম। আমি সবসময় বলে থাকি যে এনটিভি একটি পরিবার। আমি ছিলাম না, কিন্তু আমার এই পরিবারের সকল সদস্য নিজের এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছে, জীবন দিয়ে কষ্ট করেছে। করোনা সহ সকল সময় আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক কিছু আবার পেয়েছি। যেমন লিডারশিপ তৈরি হওয়া দরকার, একজন না থাকলে আরেকজন কীভাবে কাজ করবে সেটা শিখে গেছে। আমি মনে করি না কারোর জন্য কোনো কাজ বসে থাকবে, এবং এনটিভি এটা শিখিয়েছে। আমি মনে করি এনটিভিকে সবাই ফলো করবে আগামী দিনে, এবং এনটিভি যে পরিবারের যেই কর্মী বাহিনী, এরা যেভাবে কাজ করেছে নিজের প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা চেয়ারম্যান না থাকার পরেও আমি দেখছি আসলে সবাই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রতিষ্ঠানের মালিক, এবং তারা কাজ করেছে। আমি গর্ববোধ করি তাদেরকে নিয়ে। আগামীতেও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করে দেশীয় সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে। সময়ের সাথে আগামীর পথে এই চিরায়ত স্লোগানকে বুকে ধারণ করে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুত মানুষের কাছে তথ্য পৌঁছে দেবেন এনটিভির সংবাদকর্মীরা। সেই প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আমাদের স্লোগানই হচ্ছে সময়ের সাথে আগামীর পথে। আমরা সকল সময় আমাদের যুবকদের আমরা সুযোগ দিয়ে থাকি। আমরা আশা করব আমাদের এই যে এবার যে আমরা সবাই বলে আমরা দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, এবং আগামী দিনগুলোতে এনটিভিতেও আমি বলবো এনটিভি সকল সময় সত্যর সাথে ছিল, সকল সময় সত্য নিউজ সকল সময় সবার আগে প্রচার করেছে। আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল হবে। এবারের এই কর্মসূচি দেখে আমাদের তরুণদের, আমাদের এই ছেলেদেরকে, মেয়েদেরকে আমরা আশা করব এই তরুণ সমাজ নিয়ে বাংলাদেশ যেমন গড়বে, এনটিভি তার পাশে সকল সময় থাকবে। শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হন
আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। 18ই আগস্ট দেশে ফেরেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শহীদ আবু সাইদের বাড়ি পীরগঞ্জে যাবার আগে রংপুরে একটি কমিউনিটি সেন্টারে দুপুরে মত বিনিময় সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ। মানুষের বিচার প্রাপ্তি সহজ করার জন্য রংপুর সহ বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানান তিনি। একই সাথে রংপুরে যেসব পুলিশ কর্মকর্তা মামলার আসামি হয়েছে তাদের দ্রুত দায়িত্ব থেকে সরানোর দাবি জানান তিনি। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। নেত্রকোনায় দিবসটি উপলক্ষে সকালে স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। ময়মনসিংহে জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দক্ষিণ জেলা বিএনপির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়ায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। ফেনীতে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া নওগাঁ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, পাবনা, গোপালগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় দেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা পথও সুগম হয়। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। মেজবাহ হাসানের রিপোর্ট। দেশে এখনো পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যে নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা মেলে দেশ বিদেশেও। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে 2011 সালে সংবিধানের ৫০ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। এরপর 2014 সালে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও রাতের ভোট দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে 2019 ও 2024 সালের জাতীয় নির্বাচনও। দীর্ঘ 13 বছর পর গেল রোববার সংবিধানের ৫০ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। খায়রুল্লাহর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা শর্ট অর্ডার, ৩-৪ বাক্যের একটা শর্ট অর্ডার দিয়েছে। ওখানে বলেছেন যে আগামী 2 নির্বাচন, একাদশ এবং দ্বাদশ নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার, সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে ৫০ সংশোধনী পাশ করা হয়। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। নবম সংসদ বলে দিচ্ছে যে এর পরবর্তীতে আর কোনো সংসদ অনেকগুলো ধারা আর কোনো সংশোধনী করতে পারবে না, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা সংবিধানের মূল কাঠামো, যে জনগণ সকল ক্ষমতার মালিক, সেই মূল কাঠামোর সাথে সম্পূর্ণ পরিপন্থী। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রহীনতা ও ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ সুগম হয়। ছাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে। তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করেন আইনজীবীরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
দেশের 12টি সিটি কর্পোরেশন সহ সব পৌরসভা এবং জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটিকে সংস্কারে প্রথম ধাপ ও ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। আর সংস্কার করে ব্যাংক, রাজস্ব ও কর সংক্রান্ত কার্যক্রম সহজ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া গণ অভ্যুত্থানে গণহত্যা তদন্তে সহায়তা করতে আগামী সপ্তাহে জাতিসংঘের প্রতিনিধি দল আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গণ অভ্যুত্থানের পর সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের অধীনে থাকা দেশের প্রায় সব পৌরসভা এবং জেলা ও উপজেলা পরিষদে আসেননি জনপ্রতিনিধিরা। তাই জনদুর্ভোগ কমাতে শূন্য পদগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার, এমন বিধান রেখে সংশোধিত স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আর 17 আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারির একদিন পর সব জায়গায় প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই মানে ওইখানে আপনার নির্বাচিত জনপ্রতিনিধি, শিগগিরিটাও তো আবার কোয়ালিফাইড। এটা কালকেও শীঘ্রই হতে পারে, 1 ঘন্টা পরও শীঘ্রই হতে পারে, আবার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে হতে পারে। ইট অল ডিপেন্ডস ইন দ্য ফিউচার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে, নেক্সট উইক আসতে পারে। ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। আর অর্থ উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। কতগুলো প্রকল্প আমরা বলি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থের স্থানান্তর করা হয়। আমরা আসলে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। কিছু কিছু ব্যাপারে ওরা বলি সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস। আমরা বলছি এগুলো তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে, ওটা উইল ডু ইট। এদিকে রেলপথ মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করে রেলের জমি, টিকিট সহ সর্বক্ষেত্রে দুর্নীতি শূন্যের কোটায় আনার আশ্বাস দেন সংশ্লিষ্ট উপদেষ্টা। এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। দ্রুতই রেল মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সবার আয়, ব্যয় ও সম্পত্তির হিসেব নেওয়া হবে বলেও জানান ফাউজুল কবির খান। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচারের বিরুদ্ধে পাওয়া বিজয়কে নস্যাৎ করার অপচেষ্টা চলছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে এই ষড়যন্ত্র করছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা জানান মির্জা ফখরুল। এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হাসানুল শাওনের রিপোর্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের মহাসচিব। এ সময় তিনি বলেন, আগামী দিনে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও এখনও স্থিতিশীলতা আসেনি। সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আমাদের বুকের রক্তের মতো দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিরস্ত হতে দিতে পারি না। এক ফাঁসিবাদ গেছে, আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের বিজয়কে ভণ্ডুল করে দিতে।
অন্যদিকে সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ের সাথে বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করেন। এ সময় দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। বাংলাদেশের সাথে ইইউ রাষ্ট্রগুলোর সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানানো হয়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।